গল্পের আশোবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন কেগো হিগাশিনোর লেখা দ্য রেড ফিঙ্গার। আজ এর নবম পর্ব। মিস্টার কাগা মিস্টার মাতসুমিয়া মাথা নিচু করে দুই হাত তাতামিতে ঠেকিয়ে বলতে শুরু করলো আখিও। আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, পার্কের টয়লেটে মেয়েটার লাশ আমিই রেখে এসেছিলাম। ওর মনে হচ্ছে কোনো এক অতল গহ্বরের উদ্দেশ্যে লাফ দিয়েছে বুঝি। এখন আর ফিরে যাওয়ার কোনো উপায় নেই, তাছাড়া পরিস্থিতি ওকে এরকম অসহায় অবস্থায় এনে ফেলেছে। নীরবতা নেমে এলো ঘরটায়। আঁকিও মাথা না ওঠানোয় তার অভিব্যক্তি দেখতে পাচ্ছি না দুই পুলিশ অফিসার। অপর পাশে বসা ইয়াইকো ডুকরে কেঁদে উঠল এই সময়। কিছুক্ষণ পর পর ফিসফিস করে মাফ করে দিন বলছে। সেও স্বামীর মতো মাথা নিচু করে ক্ষমা প্রার্থনা করতে উদ্যত হলো। বাচ্চা মেয়েটাকে আপনারা মেরেছেন? মাতসুমিয়া করেছে প্রশ্নটা। কণ্ঠে বিস্ময়ের লেশমাত্র নেই তার। মাইহারাদের কাছ থেকে স্বীকারোক্তি আশা করেই এসেছে সে। না, মাথা উঁচিয়ে বলে আকিও। কপাল কুঁচকে ওর দিকে তাকিয়ে আছে দুই পুলিশ অফিসার। আমি মানিনি, কিন্তু আমাদের একজন মেরেছে। আপনার পরিবারের কেউ? হ্যাঁ। ধীর চিত্তে পাশে বসা ইয়াইকোর দিকে মুখ ফিরালো মাতসুমিয়া। না, আমার স্ত্রীও মারেনি। তাহলে? আসলে, বলা লম্বা করে শ্বাস টানল আঁকিও। কথা বলার জন্য মুখ খুললেও বন্ধ করে নিল। কিছুক্ষণ পর বলল, আমার মা। আপনার মা? ভ্রু কুচকে সহকর্মীর দিকে তাকালো মাতসুমিয়া। আপনার মা? কাগার মুখেও একই প্রশ্ন। হ্যাঁ। সেদিন যে বয়স্ক ভদ্রমহিলাকে দেখলাম তার কথা বলছেন? কাগা জানতে চায়। হ্যাঁ। ঠোঁট কামড়ে ধরে আঁকিও। বুকের ভেতরে কেউ যেন হাতুড়ি পিটা করছে ওর। পুলিশ দুজন কথাটা বিশ্বাস করেছে কিনা বুঝতে পারছে না। মন থেকে সন্দেহ দূর করার জন্য নিজেকে আরও একবার বোঝালো যে এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। আপনি প্রথম যেদিন আমাদের বাসায় এসে ছবিটা দেখিয়েছিলেন সেদিন বলেছিলাম আমরা কেউ মেয়েটাকে দেখিনি। হ্যাঁ, মাথা নেড়ে বলে কাগা। সত্যি কথা বলেননি? না, আমার স্ত্রী এর আগেও বেশ কয়েকবার ওকে বাগানে দেখেছে, প্রায়ই আসতো। বাগানে? ইয়াইকোর দিকে তাকিয়ে প্রশ্ন করল আকিও। হ্যাঁ, মাথা নেড়ে সায় জানালো ইয়াইকো। এর আগে বেশ কয়েকবার ওকে আমার শাশুড়ির সাথে বাগানে পুতুল নিয়ে খেলতে দেখেছি। আমার ধারণা পেছনে দরজা দিয়ে বাড়ির ভেতরে ঢুকতো। আমি জিজ্ঞেস করায় মা বলেছিল মেয়েটা নাকি বেড়ার অন্য পাশ থেকে পুতুলটা দেখে খেলতে চেয়েছিল, তাই ওটা বাগানে নিয়ে গিয়েছে সে। কিন্তু মেয়েটা যে কোত্থেকে আসতো সেটা জানতাম না। একবার মুখ চাওয়াচই করল দুই পুলিশ অফিসার। আপনার মা এখন কোথায়? পেছনের ঘরে, ওখানেই থাকে মা। মাতসুমিয়ার প্রশ্নের জবাবে বলল আকিও। আমরা কি তার সাথে দেখা করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই, কিন্তু... কথা শেষ না করে দুই পুলিশ অফিসারের দিকে তাকালো। আপনাদের এই কথা আগেও বলেছি, মা মানসিকভাবে সুস্থ নয়। তার কাছ থেকে কিছু জানতে পারবেন বলে মনে হয় না। কিছুই মনে থাকে না ওনার। আপনাদের প্রশ্নের জবাব দিতে পারবে না। ও, বলে কাগার দিকে তাকায় মাতসুমিয়া। তবুও কথা কি বলা যাবে? হ্যাঁ, নিশ্চয়ই। উঠে দাঁড়ায় আকিও। তাকে অনুসরণ করে করিডোর ধরে বাড়ির পেছন দিকে চলে আসে মাতসুমিয়া আর কাগা। এখন একটা স্লাইডিং দরজার সামনে দাঁড়িয়ে আছে ওরা। আকিও একদিকে সরিয়ে দিল দরজার পাল্লা। ভেতরে আসবাব বলতে একটা ওয়ার্ড্রোব আর একটা প্রার্থনা বেদি। আগে ঘরটা ড্রেসিং টেবিল সহ আরও টুকটাক জিনিস ছিল, কিন্তু মাসায়ের মানসিক অবস্থা অবনতি ঘটায় একে একে সব কিছু সরিয়ে নিয়েছে ইয়াইকো। এই ঘরটার দিকে শুরু থেকে নজর তার। বারান্দার দিকে মুখ করা বারান্দাটায় হাঁটু গেড়ে বসে আছে মাসায়। দরজায় যে কেউ এসে দাঁড়িয়েছে সেদিকে খেয়াল নেই তার। এক মনে কথা বলে যাচ্ছে সামনে বসিয়ে রাখা পুতুলটার সাথে। কাপড় দেখে বোঝা যাচ্ছে বেশ পুরনো একটা পুতুল। আমার মা, আকিও বলল দুই পুলিশ অফিসারের উদ্দেশ্যে। কিছু না বলে চুপচাপ তাকিয়ে রইল তারা। কিভাবে কথা শুরু করবে ভাবছে। আমরা কি কথা বলতে পারবো ওনার সাথে? মাতসুমিয়া জানতে চায়। নিশ্চয়ই, কিন্তু... আকিও বলে। ধীরে ধীরে সামনে এগোয় তরুণ ডিটেকটিভ।
শুভ সকাল, পুতুলটার দিকে তাকিয়ে বলে সে। কোনো প্রতিক্রিয়া দেখায় না মাসায়। পুতুলটাকে কোলে নিয়ে চুল আছড়ে দিতে থাকে। এরকমই করে সব সময়? কৈফিয়তের স্বরে কাগার উদ্দেশ্যে বলে আখিও। বুকের ওপর হাত ভাঁজ করে বয়স্ক মহিলার দিকে তাকিয়ে আছে সে। ওনাদের কথা পুরোপুরি শোনার পর এখানে এলে ভালো হতো না, বলল কাকা। মাথা নেড়ে সায় জানিয়ে উঠে দাঁড়ালো মাতসুমিয়া। সবাই বাইরে আসার পর দরজা বন্ধ করে দিল আকিও। মাসাই তখনও পুতুলটা গায়ে হাত বুলিয়ে যাচ্ছে। আমি ফিরি 6টার দিকে। সুপারমার্কেটে আমার কাজ শেষ হয় 5:30টায়। বাসায় ফিরে শাশুড়ি খোঁজ নিতে গিয়ে চমকে যাই। ঘরে মাঝে একটা বাচ্চা মেয়েকে শুয়ে থাকতে দেখি। নিথর পড়েছিল দেহটা। আমার শাশুড়ি তখন বারান্দায় তার পুতুলটা নিয়ে খেলছে। 2 ডিটেকটিভের হাতেই বেরিয়ে এসেছে নোটপ্যাড। মাতসুমিয়া যা শুনছে সব টুকে নিচ্ছে। কাগা শুধু জরুরি তথ্যগুলো লিখছে। সোনার দিকে বেশি মনোযোগ তার। সামনে এসে মেয়েটার গায়ে হাত রাখি আমি, কিন্তু শ্বাস নিচ্ছিল না সে। তখনই বুঝতে পারি যে মারা গেছে। চুপচাপ স্ত্রীর কথা শুনছে আকিও। পুরো শরীর দরদর করে ঘামছে। বগলের কাজটা ভিজে উঠেছে আরও আগেই। স্বামী স্ত্রী দুজনে বসে আলোচনা করে এই গল্পটা তৈরি করেছে, যেন পুলিশের লোকেরা কোনো সন্দেহ না করতে পারে। কিন্তু এটা ভালো করেই জানা আছে যে ওরা কেউই পেশাদার অপরাধী নয়। মিথ্যে বলাটা ওদের সহজাত অভ্যেসের মধ্যে পড়ে না। কে জানে কোনো বিপদ ডেকে আনছে নিজেদের দিকে। কিন্তু এখন আর কোনো পিছিয়ে আসার সুযোগ নেই। আমি আর শাশুড়িকে বাচ্চা মেয়েটার ব্যাপারে জিজ্ঞেস করি, কিন্তু আপনারা তো নিজের চোখেই দেখেছেন তার অবস্থা। ঠিকঠাক কোনো জবাব পাইনি। আমি কি জিজ্ঞেস করেছিলাম তা খুব সম্ভবত বোঝেনি প্রথমে, কিন্তু বারবার জিজ্ঞেস করতে থাকায় এক পর্যায়ে বলে প্রিয় পুতুলটা ভেঙে ফেলার প্রতিশোধ নিয়েছে। প্রতিশোধ নিয়েছে? বিভ্রান্ত ফোটে মাতসুমিয়ার চেহারায়। আসলে মার কাছে ব্যাপারটা বান্ধবীর সাথে ঝগড়া করার মতনই, ছোট মেয়েরা যেমন করে। আকিও ব্যাখ্যা করে বলে, আমি জানি না মেয়েটা কি করেছিল, কিন্তু সেটাই নিশ্চয়ই বিরক্ত হয়েছিল মা। হয়তো বেশি দুরন্তপনা করেছিল সে সেদিন। তবে আমার মনে হয় না বাচ্চাটাকে খুন করার উদ্দেশ্য ছিল তার। মাকে দেখলে বোঝা যায় না, কিন্তু গায়ে বল আছে। বাচ্চা মেয়েটা বাঁচাতে পারেনি নিজেকে। কথাগুলো বলার সময় আকিউর বারবার মনে হচ্ছিল পুলিশের লোকেরা তার কথা বিশ্বাস করবে কিনা। ইয়াইকোর দিকে তাকালো মাতসুমিয়া। এরপর আপনি কি করলেন? ওকে ফোন দেই, তখন 6:30 বাজছিল খুব সম্ভবত। ফোনেই সব কিছু খুলে বলেন? না, আসলে বুঝে উঠতে পারছিলাম না যে কি বলবো, তাই যত দ্রুত সম্ভব বাসায় ফিরে আসতে বলি। সাথে ওর বোনকে ফোন করে আসতে মানা করে দিতে বলেছিলাম। এই অংশটুকু সত্য হওয়ায় ইয়াইকোর কণ্ঠস্বর এখন অনেকটাই স্বাভাবিক শোনাচ্ছে। কি করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন তখন? মাতসুমিয়া জিজ্ঞেস করে। পুলিশের সাথে যোগাযোগ করার কথা ভাবেননি? হ্যাঁ, ভেবেছিলাম তো, কিন্তু আগে ওর সাথে কথা বলে নিতে চাচ্ছিলাম। বাসায় ফিরে মেয়েটার মৃতদেহ দেখতে পান আপনি? মাথা নেড়ে সায় দেয় আকিও। এক মুহূর্ত বুঝে উঠতে পারি না যে কি দেখছি। তখন ইয়াইকো খুলে বলে সব কিছু। মনে হয় যেন এক নিমেষে আমার সাজানো গোছানো জীবনে কালি মেখে দিয়েছে কেউ। এই কথাটাও সত্য? লাশটা এখান থেকে সরিয়ে ফেলার বুদ্ধি টাকার? গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা মাতসুমিয়া নিজেই করল। স্বামীর দিকে তাকায় ইয়াইকো। তা বলা কঠিন। ওই মুহূর্তে এটাই উপযুক্ত কাজ বলে মনে হয়, কারণ এটা জানতাম যে পুলিশকে ফোন দিলে ঝামেলায় পড়তে হবে। দুজনেই ধামাচাপা দিতে চাইছিলাম গোটা ব্যাপারটা, আর সেখান থেকে লাশ সরিয়ে ফেলার বুদ্ধিটা মাথায় আসে। ভেবেছিলাম সরিয়ে ফেললেই হয়তো বেঁচে যাব, কেউ কিছু জানবে না। কিন্তু কাজটা উচিত হয়নি, তা আমরা দুজনেই জানি। কথাটা বলার সময় আকিওর বারবার মনে হতে থাকে অদূর ভবিষ্যতেই এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে ওদের। কিন্তু একটা ছোট মেয়ে খুন হয়েছে, এমন বাড়ি কে কিনবে? পার্কটা বেছে নিলেন কেন? মাতসুমিয়া জানতে চায়। ওরকম বিশেষ কোনো কারণ নেই। আসলে আমাদের মাথায় তখন অন্য কোনো জায়গার নাম আসেনি। তাছাড়া আমাদের গাড়িও নেই বিধায় বেশি দূর যাওয়া সম্ভব ছিল না। লাশটা কখন সরান আপনারা? অনেক দেরি করে, রাত 2টো কি 3টের দিকে খুব সম্ভবত, আকিও বলে। ঠিক আছে। নোটপ্যাড থেকে কলম তুলে বলল মাতসুমিয়া। দয়া করে সব কিছু যতটা সম্ভব ভালো করে খুলে বলুন আমাদের।
কিচ্ছু বাদ দিবেন না? কথা বলার সময় খুব যে আত্মবিশ্বাসী মনে হচ্ছে আখিও মায়েহারাকে, তা নয়। তবে অভিনয় করছে এমনটাও মনে হচ্ছে না। চেহারার অভিব্যক্তি বলছে কথাগুলো বলতে কষ্ট হচ্ছে তার। গলার স্বর খসখসে। পাশে মাথা নিচু করে বসে থাকা ইয়াইকো খানিক পরপর নাক টানছে। হাত ধরে থাকা রুমাল ভিজে গেছে অনেকটাই। লাশটা কিভাবে বাড়ি থেকে পার্কে নিয়ে গেল, আকিওর সেই বর্ণনাও বিশ্বাসযোগ্য। বিশেষ করে মেয়েটার পিঠ থেকে ঘাস ছেড়ে ফেলার বিষয়টা। মিডিয়ার কেউ এখন এই ব্যাপারে কিছু জানে না। আতঙ্ক চেপে বসেছে তার চিত্তে। কথা বলার সময় কেন এতটা নার্ভাস তাও বোঝা যাচ্ছে। যে করে হোক লাশটা বাড়ি থেকে বের করতে চেয়েছিল সে, কিন্তু তারা হুড়োয় গোলমাল করে বসেছে। বাড়ির উঠানে কয়েক ঘন্টা পড়েছিল ইউনার লাশ। তখনই ঘাসগুলো লেগে গেছে কাপড়ে। আপনারা বেশ কয়েকবার এসেছেন আমাদের বাড়িতে, কিন্তু শেষবার যখন আমাদের অ্যালিবাই সম্পর্কে সঙ্গে জিজ্ঞেস করলেন, তখন বুঝতে পারি যে আর লুকোনো সম্ভব নয়। এরপর আমার স্ত্রীর সাথে যোগাযোগ করে সিদ্ধান্ত নেই সব কিছু খুলে বলার। সরি, আপনাদের ওভাবে ধোকা দেওয়ার চেষ্টা করেছিলাম। মেয়েটার মা বাবার কাছে মাফ চাইতে পারলে কিছুটা হলেও প্রায়শ্চিত্ত হতো। আবেগে রুদ্ধ হয়ে এলো মায়েহারার কণ্ঠস্বর। কাগার দিকে এক নজর চাইল মাতসুমিয়া। আমার এক সহকর্মীর সাথে কথা বলবো এই ব্যাপারে। কাগা কিছু বলল না। কিছুটা বিভ্রান্ত মনে হচ্ছে তাকে। আর কিছু জানতে চাও? জিজ্ঞেস করলো মাতসুমিয়া। আঁকিওর দিকে তাকালো কাগা। আমরা কি আপনার মার সাথে আরেকবার দেখা করতে পারি? নিশ্চয়ই, কিন্তু যেমনটা দেখলেন তার সাথে কথা বলাটা একটু। আঁকিওর কথা শেষ করার আগেই উঠে দাঁড়ালো কাগা। আগের করিডরটা পেরিয়ে মাসায়ের ঘরের সামনে চলে এলো। দরজা খুলে দিল আঁকিও। ভেতরে মাসায় এখনও আগের জায়গায় বসে আছে। দৃষ্টি সামনের বাগানের দিকে হলেও সে কি দেখছে তা বলা মুশকিল। সামনে এগিয়ে তার পাশে বসলো কাগা। আগের মতনই কোনো বিকার নেই মাসায়ের। কি করছেন আপনি? বাচ্চাদের সাথে বড়রা যেভাবে কথা বলে ঠিক সেই সুরে বলল সে। কোনো জবাব দিল না মাসায়। দেখে মনে হচ্ছে কাগার উপস্থিতি এখনও আজ করতে পারেনি সে। সময় নষ্ট করছেন আপনি স্যার। মা বুঝতে পারছে না যে আপনি ওর সাথে কথা বলছেন, আকিও বলে। তার দিকে ঘুরে হাত উঁচিয়ে চুপ থাকার ইশারা করল কাগা। এরপর মাসায়ের দিকে তাকিয়ে হাসল মৃদু। একটা ছোট্ট মেয়ের সাথে দেখা হয়েছিল আপনার? এবারে মাথাটা ঈষৎ ঘোরায় মাসায়, কিন্তু কাগার দিকে সরাসরি তাকালো না। বৃষ্টি, বলে সে। তাই নাকি? জবাবে বলে কাগা। বৃষ্টি হচ্ছে। আজকে আমাদের পাহাড়ে যাওয়া হবে বলে মনে হয় না। বাইরে তাকালো মাতসুমিয়া। বৃষ্টির ছিটে ফোটাও নেই। হালকা বাতাসে গাছের পাতা নড়ছে অবশ্য। আজকে বাইরে যাওয়া যাবে না, বাসার ভেতরেই খেলতে হবে। মেকআপ দিতে হবে মুখে। বলেছিলাম না, আকিও বলে। কোনো লাভ নেই, আবল তাবল বকছে। মনে মনে ছোটবেলায় ফিরে গেছে মা। নড়ল না কাগা। এখনও একই ভঙ্গিতে মাসায়ের দিকে তাকিয়ে আছে সে। খানিক বাদে সামনের দিকে ঝুঁকে মাসায়ের পাশে মেঝেতে পড়ে থাকা একটা জিনিস তুলে নিল কাগা। দেখতে অনেকটা কাপড়ে বলের মতো বলে মনে হলো মাতসুমিয়ার। একটা গ্লাভস। কাগা বলে, এটি কি তখন যে মাটি থেকে তুলে নিলেন তিনি, সেটা? তাই তো মনে হচ্ছে। কখন, কিসের কথা বলছো? মাতসুমিয়া জিজ্ঞেস করে। গতকাল এখানে এসে ওনাকে বাগান থেকে একটা জিনিস হাতে তুলে নিতে দেখি আমি। এই গ্লাভসটা, ব্যাখ্যা করে বলে ওর সহকর্মী। কোনো কিছু ভালো লাগলে সেটা লম্বা সময় নিজের কাছে রেখে দেয় মা। গ্লাভসটা নিশ্চয়ই কিছুক্ষণ আগেই খুলেছে। এখন আর খেলতে ভালো লাগছে না। একদম বাচ্চাদের মতন। কখন কি ভাবছে সেটা জানা মুশকিল, সতর্ক স্বরে বলল মায়েহারা। গ্লাভসটা আরও কিছুক্ষণ দেখে সেটা ভাঁজ করে মাসায়ের পাশে রেখে দিল কাকা। এরপর আরও একবার গোটা ঘরে নজর বুলালো। আপনার মা কি ঘর থেকে বের হয়? না, শুধু বাথরুমে যাওয়ার জন্য দিনে 2-3 বার। ঘটনা দিনের পর কি বাইরে কোথাও গিয়েছিলেন তিনি? মাথা ঝাঁকিয়ে না করে দিল মায়েহারা। না, একবারও না। মাথা বিগড়ে যাওয়ার পর থেকে একবারও বের হয়নি কোথাও। আচ্ছা, আপনাদের রুমটা কোথায়? উপরতলায়। আপনার মা কি ওখানে যান মাঝে মাঝে? না, মায়ের হাঁটুতে বেশ কয়েক বছর ধরেই সমস্যা, সিঁড়ি বাইতে পারে না। কাগা কেন এই প্রশ্নগুলো করছে তা বোঝার চেষ্টা করছে মাতসুমিয়া।
ওর মতে এতক্ষণে থানায় খবর দিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু মাইহারাদের সামনে কাকাকে সরাসরি প্রশ্নটা করা সম্ভব না। কাকা উঠে দাঁড়িয়ে গোটা ঘরে একবার চক্কর দিল, যেন কিছু একটা খুঁজছে। আপনাকে কিছু দরকার? মাইহারা জিজ্ঞেস করে। তার যেন আর সহ্য হচ্ছে না। মাসুমিয়া নিজেও কিছু বুঝছে না। মেয়েটা যে পুতুল ভেঙে ফেলেছে, সেটা কি ফেলে দিয়েছেন? না, ওখানে রেখে দিয়েছি, বলে কাবার্ড থেকে একটা বাক্স বের করে আনে মাইহারা। ভেতরে উকি দেয় মাতসুমিয়া। চোখজোড়া বড় বড় হয়ে যায় ওর। সহকর্মীর দিকে বাড়িয়ে ধরে বাক্সটা। এটা তো দেখতে... কথা শেষ করে নাও। ছোট্ট ইউনা যে ধরনের পুতুল সংগ্রহ করত, ভেতরে রাখা পুতুলটাও সেরকম দেখতে। এটা করতে গেল? গত বছর কেনা হয়েছিল খুব সম্ভবত, কাগার প্রশ্নের জবাবে বলে মাইহারা। আপনি কিনেছিলেন? যেমনটা দেখলেন, আমার মা এখন ছোট্ট মেয়েদের মতো আচরণ করে সব সময়। পুতুল খুব পছন্দ তার, তাই এটা দোকান থেকে কিনে এনেছিলাম মার জন্য। তখনই জানতে পারি যে পুতুলটা একটা জনপ্রিয় অ্যানিমের চরিত্র। তবে মার তখন খুব একটা পছন্দ হয়নি পুতুলটা, কাবাডে ঢুকিয়ে রাখে। পরে নিশ্চয়ই বের করে এনেছিল এক সময়, তখনই ঘটনাটা ঘটে। ইউনার পুতুলগুলোর কথা মনে পড়ে গেল মাতসুমিয়ার। দেখে বোঝাই যাচ্ছিল ওগুলোর জন্য কতটা পাগল ছিল সে। তাই এখানে একটা পুতুল দেখে ভেতরে ঢুকে পড়া বিষয়টা অবিশ্বাস্য নয়। আপনার বোনকে এই ব্যাপারে কিছু বলেননি? না, আসলে কিভাবে বলবো তা ভেবে পাইনি, তবে এক সময় না এক সময় অবশ্যই বলতাম, কাগার প্রশ্নের জবাবে বলে মাইহারা। শুক্রবারের পরে তো বাড়িতে আসেনি আপনার বোন, তাহলে আপনার মায়ের খেয়াল রাখলো কে? আমি আর আমার স্ত্রী। খুব জটিল তো কিছু না, বাথরুমে একাই যেতে পারে মা। আর খাবার? এখানে দিয়ে যাই আমরা। একাই খানুনি? হ্যাঁ, বেশিরভাগ সময় স্যান্ডউইচই খায় মা। স্যান্ডউইচ? অবাক হলো মাসুমিয়া। আমার বোনকে যখন বলি আর আসতে হবে না, তখন একটা ব্যাগেও অনেকগুলো স্যান্ডউইচ দিয়ে যায়। ইদানিং এটাই মার বেশি পছন্দ। ঘরের ময়লার ঝুঁইটার দিকে একটা খালি স্যান্ডউইচের প্যাকেট আর দুধের কার্টুন চোখে পড়ল মাতসুমিয়ার। ভ্রু কুচকে আরও কিছুক্ষণ পেছন থেকে মাসায়ের দিকে তাকিয়ে থাকার পর ভাইয়ের দিকে ফিরল কাগা। চলো, বাগানে গিয়ে একবার দেখি। বাগানে? মিস্টার মায়হারা তো বললেন ওখানেই কার্ডবোর্ডে বাক্সের মেয়েটার মৃতদেহ ঢুকিয়েছিলেন, তাই দেখতে চাইছি। কাগার উদ্দেশ্য না বুঝলেও মাথা নেড়ে সম্মতি জানায় মাতসুমিয়া। ওখানে গিয়ে কি হবে? আপনি এখানেই থাকুন, মায়হারাকে বলল কাগা। এরপর মাতসুমিয়াকে নিয়ে ওখান থেকে বেরিয়ে এলো সে। বাগানে এসে নিচু হয়ে বসে ঘাস স্পর্শ করলো একবার। বাগানে কিছু পরীক্ষা করে দেখতে চাইছো? না, বাইরে আসা ছুতো খুঁজছিলাম। তোমার সাথে জরুরি কথা আছে, জবাবে বলে কাগা। কি বিষয়ে কথা? কোবায়াশিদের সাথে যোগাযোগ করার আগে একটু অপেক্ষা করা উচিত বলে মনে হয় আমার। কি? ওনাদের বলা গল্পটা শুনে কি মনে হলো তোমার? অবাক হয়েছি, ভীষণ অবাক হয়েছি। ওই বয়স্ক মহিলা যে এরকম একটা কাজ করতে পারেন তা কল্পনাতেও আসেনি। নিচে ঝুঁকে কিছুটা ঘাস ছিঁড়ে নিল কাকা। চোখের সামনে নিয়ে দেখতে লাগলো। বিশ্বাস হয়েছে তাদের কথা? কেন, তোমার ধারণা মিথ্যে বলছে? উঠে দাঁড়ালো কাকা। সামনে গেটের দিকে তাকিয়ে বলল, আমার মনে হচ্ছে না তারা সত্যি বলছে। পুরোপুরি কিন্তু উড়িয়ে দেওয়া সম্ভব না কথাগুলো। তা তো বটেই, পুরো একদিন পেয়েছে কাহিনীটা বানানোর। এত তাড়াতাড়ি নিশ্চিত হচ্ছ কী করে? আর তোমার ধারণাটা যদি ঠিকও হয়, তবুও আমাদের উচিত যত দ্রুত সম্ভব ইনভেস্টিগেশন ইউনিটকে জানানো। তারা কিছু লুকালে জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে আসবে। মাতসুমের কথা শেষ হওয়ার আগেই মাথা ঝাঁকাতে শুরু করে দেয় কাগা। সম্মতি নেই তার এই ব্যাপারে। তুমি মেট্রোপলিটন পুলিশের লোক, যদি তোমার মনে হয় কথাটা বলাটা আসলেও জরুরি, তাহলে বলো, আমি থামাবো না। সেই ক্ষেত্রে লেফটেন্যান্ট কোবায়াশি বা ক্যাপ্টেন ইশিগাকির সাথে আমার কথা বলিয়ে দাও। একটা সাহায্য চাই তাদের কাছে। কি সাহায্য? সরি, সেই বিষয়ে তোমাকে এখনই কিছু বলতে পারছি না। মাতসুমিয়ার মনে হচ্ছে ওর সাথে একজন নভিসের মতো আচরণ করছে কাগা। বিষয়টা বিরক্ত হলো, যেন ওর মনের কথা ধরতে পেরেই কাগা বলল, পরে ওদের সাথে কথা বলে জানতে পারবে সব। বিস্মিত হলেও এবারে আর মানা করল না মাতসুমিয়া। বিভ্রান্ত চিত্তে পকেট থেকে ফোনটা বের করে আনলো।
দুবার রিং হতেই ফোন ধরল কোবায়াশি। আকিও মায়হারা যা যা বলেছে সব খুলে বলল, সেই সাথে কাগার মতামত জানিয়ে বলল সে কথা বলতে চায়। ফোনটা ভাইয়ের হাতে দিলে সেটা নিয়ে কিছুটা দূরে গিয়ে নিচু স্বরে কথা বলতে শুরু করলো সে। খানিক বাদে ফিরে এসে ওর হাতে ফোনটা তুলে দিল। তোমার সাথে কথা বলবে। আবার ওটা কানে চাপালো মাতসুমিয়া। ঘটনা বুঝতে পেরেছি আমি। আমরা এখন কি করব তাহলে? তোমাদের সময় দিচ্ছি আমি। কাগার একটা পরিকল্পনা আছে, ও যা বলছে শোনো। মায়াহারাদের এখনই থানায় নিয়ে এলে ভালো হতো না? বললাম তো, এত তাড়াহুড়ার কিছু নেই। ক্যাপ্টেনকে আমি সব বুঝিয়ে বলবো। ঠিক আছে। ফোন কেটে দিতে উদ্যত হলো মাতসুমিয়া। শোনো মাতসুমিয়া, এই সময় ওপাশ থেকে বলে কোবায়াশি, কাগা কি করছে সেটা খুব ভালো করে খেয়াল করো। দারুণ একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে তোমার। মাতসুমিয়া পুরো ব্যাপারটা ঠিক বুঝতে না পারলেও চুপ করে রইল। গুড লাক বলে ফোন কেটে দিল ওর বস। এসবের মানে কি? কাগাকে জিজ্ঞেস করে মাতসুমিয়া। খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। একটা কথা শুনে রাখো আপাতত, একজন গোয়েন্দা কখনই হুট করে সত্যটা জানতে পারে না। কখন এবং কিভাবে, এই প্রশ্ন দুটোর উত্তর পাওয়াটা জরুরি। কপালে আবারও ভাঁজ পড়ল মাতসুমিয়ার। কিছুই মাথায় ঢুকছে না। ওর দিক থেকে চোখ না সরিয়ে কাগা বলল, এই বাড়িটা একটা সত্য লুকিয়ে আছে। জিজ্ঞাসাবাদ করলে সেই সত্যটা আপনা আপনি বেরিয়ে আসবে তা নয়। এই বাড়ির বাসিন্দারাই আমাদের সেই সত্যের কাছে পৌঁছে দেবে। ধৈর্য ধরো। পুলিশের লোক দুজন বাইরে গিয়ে কোন ব্যাপারে আলোচনা করছে সেটা ভাবছি আকিও। বাগানে তো এই মুহূর্তে খুঁজে পাওয়ার মতো আর কিছু নেই। পুলিশের কাছে কি বলবে সেটা নিয়ে লম্বা সময় ধরে আলোচনা করেছে ও আর ইয়াইকো, যাতে ওদের কথায় অসামঞ্জস্যতা না থাকে, কোন ফাঁক ফোকর না থাকে। তদুপরি ইয়াইকো কেবল একটা বিষয় বাদেই বাকি কথাগুলোই সত্য বলেছে। কেবল খুনির নামটা মাসায় না হয়ে নাওমি হবে। বাগানে কি এত আলাপ করছে দুজন? ইয়াইকোর ওর মনের প্রশ্নটাই করল। জানি না। মাসায়ের দিকে তাকিয়ে জবাব দেয় আকিও। এই মুহূর্তে ওদের দিকে পিঠ দিয়ে মূর্তির মতো স্থাণু হয়ে বসে আছে সে। আমাদের হাতে আর কোনো উপায় ছিল না। আরও একবার নিজেকে প্রবোধ দেয় আকিও। কাজটা যে কতটা গর্হিত হয়েছে সেই ব্যাপারে ধারণা আছে ওর। কিছুদিন আগেও কেউ যদি বলতো ওর পক্ষে এরকম কিছু একটা করা সম্ভব, তাহলে হয়তো বিশ্বাস করতো না তাদের কথা। কিন্তু পরিস্থিতি মানুষকে এমন কিছু কাজ করতে বাধ্য করে যা অবিশ্বাস্য, অকল্পনীয়। ছেলেকে বাঁচানোর জন্য নিজের মাকে কেউ আগে দোষারোপ করেছে কিনা সেই ব্যাপারে সন্দেহ আছে। নরক বলে যদি সত্যি কিছু থেকে থাকে তাহলে আমার জায়গা সেখানে, ভাবেও। কিন্তু এছাড়া ওদের হাতে আর কোনো উপায়ও ছিল না। স্মৃতিভংশের রোগী ওর মাকে যদি মূল কালপ্রিট হিসেবে উপস্থাপন করা যায়, তাহলে সমাজের মানুষজন ওদের ততটাও বাঁকা চোখে দেখবে না। এমনকি ওদের পরিকল্পনা সফল হলে সবার করুণাও পাওয়া যাবে। নামের ভবিষ্যৎ সেক্ষেত্রে কতটা ক্ষতিগ্রস্ত হবে না? আর একবার যদি কথাটা ছড়িয়ে পড়ে নাওমি আসল খুনি, তাহলে পুরো জীবন তাকে একজন হত্যা মামলার আসামি হিসেবে কাটাতে হবে। ছেলে মানুষ করতে পারেনি বলে আকিও আর ইয়াইকোকে ছাড়বে না কেউ। ওরা যেখানেই যাবে লোকে মুখ ফিরিয়ে নেবে, ওদের একঘরে করে রাখবে। ও জানে যে মায়ের সাথে কাজটা ঠিক করা হচ্ছে না, কিন্তু সে নিশ্চয়ই বুঝছে না তার সাথে কি করা হচ্ছে। তাছাড়া স্মৃতিভ্রংশে ভুগছে এমন কাউকে আদালত থেকে শাস্তি দেওয়া যাবে কিনা সেই ব্যাপারে সন্দেহ আছে ওর। নাওমি বা অন্য কোনো পূর্ণবয়স্ক ব্যক্তি যে শাস্তি পেত, মাসায়ের শাস্তি নিশ্চয়ই তার চেয়েও কম হবে। কোথায় যেন শুনেছিল মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের শাস্তির ধরন আলাদা। আর ওর মার মানসিক ভারসাম্য যে ঠিক নেই তা যে কেউ বুঝতে পারবে। তাছাড়া মাসায় নিজেও নিশ্চয়ই নাতিকে বাঁচানোর জন্য নিজের কাঁধে দোষ টেনে নিতে রাজি হতো। তবে সেজন্য তাকে পুরো পরিস্থিতিটা বুঝতে হতো। সামনের দরজাটা খুলে যাওয়ার শব্দ কানে এলো এ সময়। হলওয়ে থেকে পদশব্দ শোনা যাচ্ছে। আপনাদের এতক্ষণ অপেক্ষা করানোর জন্য দুঃখিত, ঘরটায় ঢুকে বলল মাতসুমিয়া। কাগা নেই তার সাথে। আপনার সহকর্মী কোথায়? উনি একটা কাজে বেরিয়েছেন, এসে পড়বেন কিছুক্ষণের মধ্যে। আমি আসলে জানতে চাইছিলাম আপনারা যা যা বললেন সেই ব্যাপারে অন্য কেউ জানে কি না। এই প্রশ্নটার জন্য তৈরি ছিল আকিও। মনে মনে উত্তরও ঠিক করে রেখেছে। না,
আমরা দুজন বাদে এই ব্যাপারে আর কেউ জানে না। আপনাদের ছেলে? আমার ছেলে? আকিও সর্বাত্মক চেষ্টা করছে নিজেকে স্বাভাবিক রাখার। ও কিছু জানে না। আমরা শুরু থেকে খেয়াল রেখেছি যেন ও কিছু না বুঝতে পারে। কিছুই জানবে না? এটা কি করে সম্ভব? আপনারা এত কিছু করলেন লাশটা সরানোর জন্য, আর সে কিছু খেয়াল করেনি? এটা হতে পারে না। এই প্রথম সরাসরি ওর কোনো কথার বিরুদ্ধে কিছু বলল মাতসুমিয়া। শুরু হলো তাহলে, ভাবে আকিও। না, আমার ছেলে আসলে কিছু জানতো না। আপনারা আসার আগে ওকে কিছু ঘটনা বলেছে কেবল, তাও পুরোটা নয়। শুক্রবার বাসায় ফেরার আগে বাইরে কি করেছেও সেই ব্যাপারে আসলে কিছুই জানি না আমি। ও আসার আগেই মেয়েটার লাশ পড়েছিল বাগানে। একটা কালো প্লাস্টিকের ব্যাগ দিয়ে ঢেকে রেখেছিলাম আমরা, তাই কিছু খেয়াল করেনি। আর এবার ইয়াইকো মুখ খুলল। ও আসলে বাসায় ফিরে নিজের ঘর থেকে খুব একটা বের হয় না। টয়লেটে যাওয়ার সময় কিংবা খেতে ডাকলে নিচে নামে কেবল। পুরো ব্যাপারটাই ওর জন্য ভীষণ অপ্রত্যাশিত। আসলে বয়স কম তো, আপনাদের কাছে অনুরোধ, দয়া করে ওকে এসবের মধ্যে টানবেন না। অপরিচিত কারোর সাথে খুব সহজে মিশতে বা কথা বলতে পারে না, লাজুক স্বভাবের একটু। আপনাদের কোনো সাহায্য করতে পারবে বলে মনেও হয় না। স্ত্রীর সাথে তাল মেলায় আঁকিও। ওরা কোনো মতেই চায় না নাওমির দিকে বিন্দুমাত্র মনোযোগ দিক পুলিশের লোকেরা। এটাই এখন ওদের একমাত্র লক্ষ্য। সামনে দাঁড়ান দম্পতির দিকে এক এক করে তাকালো মাতসুমিয়া। আপনাদের ছেলের সাথে একবার হলেও কথা বলতে হবে আমাদের, বলল সে কিছুক্ষণ পর। হয়তো ওর চোখে এমন কিছু পড়েছে যেটা আর কারো চোখে পড়েনি, আর সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণও হতে পারে। তাছাড়া খুনের তদন্তে সম্পৃক্ত হবার সাথে কথা বলাটা নিয়মের মধ্যেই পড়ে। সম্পৃক্ত সবাই, মাতসুমিয়ার কথায় পুনরাবৃত্তি করে ইয়াইকো। আপনাদের ছেলে যেহেতু এই বাসাতেই থাকে, সুতরাং তাকে সম্পৃক্ত ব্যক্তিদের মধ্যে গণ্য করা হবে, মাতসুমিয়া বলে। আকিও আর ইয়াইকো দুজনেই জানে পুলিশের লোকেরা নাওমির সাথে কথা বলবে, কিন্তু তারা এটা স্পষ্ট করে বুঝিয়ে দিতে চাইছিল যে নাওমি প্রাপ্তবয়স্ক নয়। ওর ঘর কি ওপরতলায়? আমি যদি গিয়ে দেখা করি কোনো সমস্যা হবে? মাতসুমিয়ার অনুরোধ শুনে হৃদস্পন্দ দ্রুত হয়ে গেল আকিওর। এটা যে কোনো মূল্যে এড়াতে চাইছিল। নাওমির সাথে কোনো পুলিশ অফিসার একা একা কথা বললে ঝামেলা বাড়বে বই, কমবে না। ইয়াইকো তার সাথে এই বিষয়ে একমত। আমি নিয়ে আসছি ওকে, ইয়াইকো দ্রুত বলে উঠে এই সময়। স্বামীর মনে কি চলছে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছে সে। মানে, আকিও বলল, আমরা অন্য ঘরে গিয়ে বসলে ভালো হতো না? এখানে একটু কেমন যেন লাগছে। মার দিকে তাকালো। কিছুক্ষণ ভেবে রাজি হয়ে গেল মাতসুমিয়া। তিনজনে ডাইনিং রুমে চলে এলো এবারে। আগের তুলনায় কিছুটা স্বস্তিবোধ হচ্ছে আকিওর। ওর ভয় পাচ্ছিল নাওমি যখন শুনবে তার বদলে দাদিকে সব কিছুর জন্য দোষারোপ করা হচ্ছে, তখন বেঁকে বসতে পারে। আচ্ছা, বসতে বসতে বলে মাতসুমিয়া, আপনার মা কি এর আগে কখনো কারোর উপরে চড়াও হয়েছিল? এরকম ঘটনা যে আগে ঘটেনি তা বলবো না আমি, আকিও বলে। আসলে কোনো কিছুই তো বুঝে শুনে করে না। একাত্র ঝামেলায় পড়তে হয়েছে আমাদের। এই যেমন হাতের কাছে কিছু পেলে সেটা ছুঁড়ে মারা। কিন্তু আপনার বোন তো বলেছে কখনো এরকম কিছু করেননি তিনি। ও সামনে থাকলে কিছু করে না, এজন্যই বলেছি আর কি। আকিওর জবাব শুনে অবাক না হয়ে পারল না তরুণ ডিটেকটিভ। সিঁড়ি বেয়ে কারো নেমে আসার শব্দ ভেসে এলো এই সময়। খানিক বাদে ছেলেকে সাথে নিয়ে ভেতরে ঢুকলো ইয়াইকো। টি শার্টের ওপরে একটা হুডি আর একটা সোয়েট প্যান্ট পরনে ছেলেটার। দুই হাত পকেটে ঢুকিয়ে রেখেছে উদ্ধত ভঙ্গিতে। দেখে বোঝা যায় কাঁধ ঝুঁকিয়ে হাঁটার অভ্যাস। এই যে নাওমি, ওর কথা বলেছিলাম আপনাকে, ইয়াইকো বলল। নাওমি, এই ভদ্রলোক একজন গোয়েন্দা। মার আড়ালে দাঁড়িয়ে থাকা শুকনো মতন ছেলেটা একবার মাথা তুলে দেখলও না মাতসুকে। দয়া করে একটু সামনে আসবে, তোমার সাথে একটু কথা ছিল, একটা চেয়ার দেখিয়ে মাতসুমিয়া বলে। তার কথা শুনে আড়াআড়ি একটা চেয়ারে বসে ছেলেটা, যেন পণ করেছে পুলিশ অফিসারের দিকে তাকাবে না আজ। তুমি কি জানো কি ঘটেছে? আলতো করে মাথা নাড়ে নাওমি। জানে সে। কখন জানলে? কে বলি, আর একটু ভেঙে বলবে? ঘড়ির দিকে তাকানোর আগে একবার মার দিকে তাকালো নাওমি। 8টার দিকে। কিভাবে জানলে? এবারে জবাব দিল না নাওমি।
পুলিশ অফিসারের কথা সে শুনতে পেয়েছে কি না তা বুঝতে পারছে না আকিও। আমাকে এসব প্রশ্ন করা হচ্ছে কেন? এ সময় ওর দিকে তাকিয়ে গোমরা স্বরে বলে নাওমি। মাতসুমিয়ার মনে হয় ছেলেটার সাথে আসলেও বোধহয় এসবের সম্পৃক্ততা নেই, সেজন্যই বিরক্ত হচ্ছে। অন্যদিকে আখিও ভালো করেই জানে ছেলের অপরাধ সম্পর্কে। প্রচণ্ড রাগ হচ্ছে ওর, কিন্তু মুহূর্তে বকাও যাবে না। স্যার, আমাদের পরিবারের সাথে কথা বলতে চেয়েছেন, দয়া করে তার প্রশ্নের জবাব দাও। বিরক্তিভাবে আরও একটা প্রকট হলো নাওমির চেহারায়। আকিওর ইচ্ছে করছে ঠাস করে গাল বরাবর একটা চর বসিয়ে দিতে, নিধন পক্ষে একটা ধমক দিতে। কোনোটাই সম্ভব না। প্রশ্নের ধরন পাল্টালো মাতসুমিয়া। কার কাছ থেকে জেনেছ ঘটনাটার ব্যাপারে? মা আর বাবা। পরে তারা তোমাকে কি বলেছে সেটা আমাকে বলতে পারবে? নাওমিকে দেখে মনে হচ্ছে ভয় পাচ্ছে সে। ভুলভাল বললে নিজে ফেঁসে যাবে, এটা নিশ্চয়ই বুঝতে পারছে। বলেছে দাদি নাকি একটা মেয়েকে মেরে ফেলেছে। আর এরপর? ছেলেটার দিক থেকে নজর সরল না মাতসুমিয়া। এরপর বাবা মেয়েটাকে পার্কে ফেলে রেখে এসেছে, গিঙ্গো পার্কে। তারপর সব কিছু পুলিশকে জানানোর সিদ্ধান্ত নেয়, কারণ এত বড় একটা ঘটনা ধামাচাপা দেওয়া সম্ভব না। এইটুকুই? আবারও বিরক্তি ভর করল নাওমির চেহারায়। মা বাবার দিকে তাকালো সে। মুখ একবার খুলছে আবার বন্ধ করছে। এই মুহূর্তে ছেলেকে একটা তৃষ্ণার্ত কুকুরের মতো দেখাচ্ছে আকিওর কাছে। সাধারণত ভুলভাল কিছু করার প্রশ্ন করা হলে এরকম আচরণ করে নাওমি। ছোট্ট মেয়েটাকে খুনের ব্যাপারে তার বক্তব্য হচ্ছে সে দোষের কিছু করেনি। পুলিশের লোকটা এত প্রশ্ন করছে দেখে এখন নিশ্চয়ই মা বাবার প্রতি রাগ হচ্ছে তার। গল্পের সবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন কেইগো হিগাশিনোর লেখা দ্য রেড ফিঙ্গার। আজ ছিল 9ম পর্ব। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি শুনছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশেপাশে যারা আছেন তাদের সবাইকে জানাবেন। আমাদের গল্পগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।